প্রমিতির ঘুম ভাঙল। সে পিটপিট করে চোখ খুলে দেখে রাত হয়ে গেছে। সেই বিকেলের পরপর ঘুমিয়েছে। প্রমিতি চোখ ডলতে ডলতে উঠে বসে। সামনের দেয়াল ঘড়িটায় আবছা আলোয় সে দেখতে পেল এখন 12:30 বাজে। আচ্ছা, এখন কি রাত না দিন? রাতই তো হওয়ার কথা, কারণ চারপাশ অন্ধকার। প্রমিতি ঘাড় ঘুরিয়ে আশপাশে দেখে নিল। রুমে সে বাদে দ্বিতীয় কোনো প্রাণী নেই। আচ্ছা, নীরব কোথায়? সে কি বাসায় ফেরেনি? প্রমিতি ধরফর করে উঠে রুমের বাইরে গেল। রুমের বাইরে গিয়ে কাউকে খুঁজে পেল না। না দাদি আর না মাকে খুঁজে পেল সে। প্রমিতি মনে মনে, কোথায় গেল সবাই? প্রমিতি গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে আসতেই নীরবের বাসার সাহায্যকর্মীকে পেয়ে গেল। সে বলল, আচ্ছা শুনেন। তাকে দেখে সাহায্যকর্মী বলে উঠে, জি বলেন ভাবি। প্রমিতি ভাবি ডাক শুনে একটু অস্বস্তি বোধ করল। সে বলে উঠে, বাসার সবাই কোথায়? উনি বললেন, খালা আর দাদি রাতের ভাত খেয়ে শুয়ে পড়েছে, আর ভাইয়া এখনো ফিরেনি। খালা বলেছে আপনি সজাগ হলে আপনাকে রাতের ভাত দিয়ে দিব এখন। প্রমিতি মাথা নাড়িয়ে না বলল, তাহলে কি ভাইয়া আসলে খাবেন? প্রমিতি স্মিত হেসে বলে, হুম। সে ড্রয়িং রুমে গেল। কিছুক্ষণ ড্রয়িং রুমে বসে থেকে আবারও নীরবের রুমের দিকে গেল। প্রমিতির কেমন যেন অস্থির লাগছে। সেই যে সকালে বের হয়েছে নীরব, এখনো ফিরল না। রাত 1টা ছুঁই ছুঁই। এখন না ফিরলে কখন ফিরবে? নাকি আজকে ফিরবেই না? প্রমিতির কান্না পাচ্ছে। নীরবের প্রতি এক প্রকার অভিমান জেগে উঠছে। এমন সময় সাহায্যকর্মী এসে বলে, ভাবি জেগে আছেন? প্রমিতি নিজেকে সামলে নিয়ে বলে, হু। ভাইয়া আসা অবধি কি আপনি জেগে থাকবেন? হ্যাঁ। তাহলে আমি শুয়ে পড়ি। টেবিলে খাবার বেড়ে রেখেছি। আচ্ছা ঠিক আছে, আপনি শুয়ে পড়েন। আমি জেগেই আছি, সমস্যা নাই। যাই তাহলে। উনি যাওয়ার পর প্রমিতি বারান্দায় গেল। নীরবরা এপার্টমেন্টে থাকে। নীরবের বাসা 3 তলায়। বারান্দায় দাঁড়াতেই হুহু করে বাতাস আসতে লাগল। প্রমিতির মনটাও ভালো হয়ে গেল। সে চোখ বন্ধ করে বাতাসটা উপভোগ করতে লাগে। এমন সময় গাড়ির হর্নের শব্দ কানে ভেসে উঠল। প্রমিতি চোখ খুলে দেখে নিচে সেই কালো গাড়িটা এসে থেমেছে। প্রমিতির ঠোঁটের কোনো হাসি ফুটে উঠল। সে দ্রুত পায়ে মেইন গেটের সামনে গিয়ে দাঁড়াল আর নীরবের অপেক্ষা করতে লাগে। প্রায় 10 মিনিট পর বেল বেজে উঠল। বেল বাজার শব্দে প্রমিতি হালকা কেঁপে ওঠে। তার হুট করে কেমন যেন লাগতে শুরু করল। মাথাটা ঝিম মেরে ওঠে। দরজার ওপারে নীরব দাঁড়িয়ে আছে, এটা ভাবতেই মাটির সাথে মিশে যেতে মন চাচ্ছে প্রমিতির। আরেকবার বেল বেজে উঠল। সেই সাথে দ্বিতীয়বারের মতো প্রমিতিও কেঁপে উঠে এবং হন্তদন্ত হয়ে গেট খুলে দেয়। নীরব গেট খুলতে দেখে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু প্রমিতিকে দেখা মাত্র চুপ বনে গেল। নীরবকে চুপ হয়ে দেখে প্রমিতি মনে মনে আহত হয়। নীরব ভেতরে ঢুকল এবং চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে নিজের রুমের দিকে হাঁটা দিল। তাকে অনুসরণ করে প্রমিতিও হাঁটা দিল। কিন্তু নীরব রুমের ভেতরে ঢুকেই গেট আটকে দিল, যার জন্য প্রমিতির আর ভেতরে ঢোকা হল না। সে বাইরেই দাঁড়িয়ে রইল। প্রমিতি একবার ভাবল গেট খুলে ভেতরে ঢুকে পড়বে, কিন্তু পরমুহূর্তে এই চিন্তা বাদ দিয়ে খাবার টেবিলের দিকে হাঁটা দিল এবং খাবার প্লেটে সার্ভ করে চেয়ার টেনে বসে পড়ল। সে নীরবের জন্য অপেক্ষা করতে লাগল। এদিকে নীরব রুমে ঢুকেই সোজা গোসল করতে চলে গেল। রাতে গোসল না করলে তার ঘুম আসে না। গোসল শেষ করে বাইরে বের হয়ে দেখল বিছানাটা এলোমেলা, কাঁথাটার ভাঁজ খুলে রাখা।
বোঝাই যাচ্ছে কেউ এই বেডে শুয়েছিল। আজ পর্যন্ত কোনো দিনই সে অফিস থেকে এসে তার বেড এলোমেলো পায়নি। মা প্রতিদিন আগেভাগেই বিছানা গুছিয়ে রাখে। নীরব গোছানো বিছানা ছাড়া ঘুমাতে পারে না। নীরব রুমের প্রতিটা জিনিসের দিকে চোখ বুলাল। সব কিছুই ঠিক আছে। সরু সোফার উপরে 2টা শাড়ি সুন্দর করে ভাঁজ করে রেখে দেওয়া আছে। শাড়ি 2টি তার চেনা। প্রমিতির শাড়ি এগুলো। আচ্ছা, প্রমিতি কি পরেছিল? খেয়াল করেনি সে। আর প্রমিতিই বা কোথায়? প্রমিতির তো তার সাথে তার রুমে থাকার কথা, কিন্তু রুমে তো নেই। নীরব কিছুটা চিন্তিত হয়ে রুমের বাইরে বের হল। ডাইনিং রুমে গিয়ে দেখে প্রমিতি খাবার নিয়ে বসে আছে। 2টি প্লেটেই ভাত বেড়ে রেখেছে। নীরব ভ্রু কুঁচকে বলে, তুমি খাওনি? হুট করে নীরবের কণ্ঠ শুনে সামান্য কেঁপে উঠে প্রমিতি। তারপর ঘাড় ঘুরিয়ে বলে, না। নীরব ঘড়ি দেখে নিল এবং গমগমে গলায় বলে, এখন রাত 1টা বাজে। এই সময় কেউ রাতের ভাত খায় না। সাহরি খাইতে উঠে মানুষ আর একটু পর। প্রমিতি বলে উঠে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। উঠার পর আপনার জন্য অপেক্ষা করেছি। এ কথা শুনে নীরব মনে মনে খুশি হল। সে বেসিনে গিয়ে হাত ধুয়ে খেতে বসে গেল। বরকতের সাথে একবার অলরেডি খেয়েছে। তারপর ও প্রমিতির তার জন্য অপেক্ষা করতে দেখে মন এতটাই ভরে গেছে যে আরেক দফা খেতে বসল। নীরব খেতে খেতে প্রমিতিকে দেখতে লাগল। মেয়েটা সালোয়ার কামিজ পরেছে। নীরব এই প্রথম প্রমিতিকে সালোয়ার কামিজে দেখল। কামিজ পরায় মেয়েটার চেহারায় বাচ্চা বাচ্চা ভাব ফুয়ে উঠেছে। অথচ শাড়ি যখন পরেছিল তখন তার মাঝে একটা গুরুগম্ভীর ভাব চলে এসেছিল। নীরব পরখ করে প্রমিতিকে দেখে যাচ্ছে। প্রমিতি মাথা নিচু করে খাচ্ছে। নীরবের পেট ভরা থাকায় সে তেমন একটা খেলনা। অল্প কিছু খেয়েই উঠে পড়ল। তখনও প্রমিতির প্লেটে অর্ধেক ভাত আছে। নীরব খেয়াল করেছে প্রমিতি খুব স্লোলি ভাত খায়। তার আবার দ্রুত খেয়ে নেওয়ার স্বভাব আছে। নীরব হাত ধুয়ে প্রমিতিকে একবার দেখে নিয়ে রুমে ঢুকে গেল। প্রমিতি আরও 15 মিনিট ধরে খেয়ে থালাবাসন ধুয়ে নীরবের রুমে গেল। গিয়ে দেখে নীরব তার শাড়ি 2টার উপর বসে ল্যাপটপ অন করে কি যেন করছে। প্রমিতি কিছুটা চটে গিয়ে বলে উঠে, আমার শাড়ির উপর কেন বসেছেন? নীরব ল্যাপটপে চালাতে চালাতে বলে, বিছানাটা ঝাড়ো। আমি অগোছালো বিছানায় ঘুমাতে পারি না। এ কথা শুনে দ্রুত প্রমিতি বিছানা ঝাড়তে চলে গেল। নীরব আর চোখে প্রমিতিকে দেখে নিল এবং ল্যাপটপটা বন্ধ করে দিয়ে প্রমিতির কাছে গিয়ে দাঁড়াল। প্রমিতি সেটা বুঝতে পারল বিধায় সে কাজ বাদ দিয়ে শটাং হয়ে দাঁড়াল। নীরব পেছনে থেকে বলে, কি হলো? বিছানা গুছাও। আমি ঘুমাবো। কালকে সকালে আবার অফিস যেতে হবে। ভীষণ ক্লান্ত আমি। প্রমিতি আবারও বিছানা গুছিয়ে দিল। নীরব চিটপাটাং হয়ে বিছানায় শুয়ে পড়ল। প্রমিতিকে কিছুই বলল না। প্রমিতি চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর সে গিয়ে সোফায় বসে পড়ে। প্রমিতি ঠিক করে যে সে সোফায় ঘুমাবে। নীরব তো তাকে বেডে শোয়ার পারমিশন দেয়নি। বরকত শুয়ে পড়েছে। অনেক ক্লান্ত সে, কিন্তু ঘুম আসছে না। বরকতের একটা দোষ হল, ক্লান্ত থাকলে তার আর ঘুম হয় না। তাই বরকত অতীতে ডুব দিল। লিনার সাথে তার পরিচয় নীরবের অফিসে হয়। যেহেতু লিনা নীরবের বিজনেস পার্টনার ছিল, তাই মাঝে মাঝেই নীরবের অফিসে সে আসত বিভিন্ন কাজে। সেদিন ও এসেছিল কোনো এক কাজে। ফরচুনেটলি বরকত ও কি মনে করে নীরবের সাথে দেখা করতে অফিসে আসে। অফিসে আসা মাত্র সে লিনাকে দেখতে পায়।
সেদিন লিনা হালকা সবুজ রঙের একটা সালোয়ার কামিজ পরে এসেছিল। বরকতের সবুজ রং এমনি খুব পছন্দ, তাই তো চোখ আটকে যায় লিনাতে। আর যখন সে লিনার মুখমণ্ডল দেখতে পেল, তার মধ্যে কি যেন হয়ে যায়। সে বুঝে ফেলে এক দেখাতেই লিনার প্রেমে পড়ে গেছে। এরপর নীরবের সাহায্য দিয়ে লিনার সাথে পরিচয়। তারপর আস্তে আস্তে লিনা আর সে অনেক ক্লোজ হয়। বরকত ভেবেছিল লিনাও তার প্রতি উইক, কিন্তু তার এই ধারণা ভুল প্রমাণিত হয় যখন সে লিনার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। লিনা রিজেক্ট করে দেয়, কারণ সে বরকতকে জাস্ট ফ্রেন্ড ভাবত। বরকত উঠে বসল। লিনা গভীর ঘুম, চোখে মুখে পানি দিতে পারলে শান্তি লাগবে, তাই সে উঠে দাঁড়াল। তাদের রুমের বাথরুমের কল নষ্ট, তাই বরকত গেস্ট রুমের বাথরুমে গেল। বাথরুম গিয়ে সে গেটে ছিটকিনি লাগাল। ছিটকিনি লাগাতে গিয়ে সে বুঝল ছিটকিনিতে সমস্যা আছে। বরকত বাথরুম থেকে ফ্রেশ হয়ে যেই না ছিটকিনি খুলবে অমনি ছিটকিনির হাতলটা ভেঙে নিচে পড়ে গেল। বরকত ও শিট বলে উঠে। এখন কি করবে? লিনা তো ঘুম, সাথে মোবাইলও নেই, এখান থেকে ডাকলে লিনা কোনো দিন শুনবে না। বরকত কি করবে ভেবে পাচ্ছে না। সে বাথরুমেই পায়চারি করতে লাগল। হুট করে অনেক বিকট আওয়াজ হল, কোথাও যেন বিস্ফোরণ ঘটল। বরকত জানলার সামনে গিয়ে দেখল তাদের পাশের বিল্ডিংয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। তা দেখে ঘাবড়ে গেল বরকত। বরকত চারপাশে তাকাতে লাগল। ইতিমধ্যে আশেপাশে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। চারপাশে হাহাকার। ওই বিল্ডিং থেকে চিৎকারের ধ্বনি ভেসে উঠছে। বরকতের বুকটা ধুক করে উঠল। না জানি কার কার গায়ে আগুন ধরে গেছে, কারণ এখন রাত, সবাই বাসাতেই আছে। বরকত দোয়া করতে লাগল যখন তখন এই বিল্ডিংয়ে আগুন লেগে যেতে পারে, কারণ তাদের বিল্ডিংটা থেকে ওই বিল্ডিংয়ের মধ্যে তফাতে মাত্র 1 হাত। বরকত দরদর করে ঘামছে। সে আবারও গেটটা খোলার চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হল না। বরকত নিজেকে নিয়ে চিন্তা করছে না, সে লিনাকে নিয়ে ভয় আছে। লিনা কি আওয়াজ পেয়েছে? তাদের বেডরুম সাউন্ডপ্রুফ। লিনার মাইগ্রেন সমস্যা জন্য বিয়ের পর পর এই ব্যবস্থা করা হয়েছে, কারণ এই বিল্ডিংয়ের ডান পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে। এখন সে কি করবে? সে যদি বের না হতে পারে তবে লিনাকে কে জাগাবে? বরকত বিড়বিড় করে বলে, আল্লাহ একটা রাস্তা দেখাও। বরকত বাথরুম থেকেই শুনতে পেল তাদের বাসার বেল বাজছে। সে আশার আলো খুঁজে পেল। এদিকে হইচই মুহূর্তের মধ্যে বেড়ে গেল, কারণ এই বিল্ডিংয়েও আগুন লাগতে শুরু করেছে। বরকত বারবার গেট খোলার চেষ্টা করছে, সেই সাথে গেটে লাথি মারছে। যদি ভেঙে যায় তাহলে বের হতে পারবে। বেল বাজা থেমে গেল। বরকত মনে মনে বলে, তবে কি লিনা জেগে গেছে? মিনিট খানেক এমনি চিৎকার হাহাকারের মাঝে কাটল বরকতের। হুট করে লিনার আওয়াজ পেতে লাগল। তারই নাম ধরে ডাকছে লিনা। বরকত বলে উঠে, লিনা আমি বাথরুমে আটকে গেছি, তুমি প্লিজ নিচে নামো। কথাটা লিনা শুনল কি না জানে না বরকত, তবে কিছুক্ষণের মাঝে সব চুপচাপ হয়ে গেল। আসলে আবারও একটা বিকট শব্দে বিস্ফোরণ হওয়ায় কানে এত জোরে শব্দটা বেজে উঠল যে কিছু সময়ের জন্য বরকত কানে কিছু শুনতে পেল না। তাদের বিল্ডিংয়ের ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে সম্ভবত। এদিকে ও দাউ দাউ আগুন জ্বলছে। তাদের বিল্ডিং ও রক্ষা পেল না। বাহির থেকে লিনার কান্নার আওয়াজ আসছে। বরকত খুব অসহায় বোধ করতে লাগল। একসময় বাথরুমের দরজা ধাক্কার আওয়াজ পেয়ে বরকত উত্তেজিত হয়ে গেল এবং বলল, লিনা।
বাহির থেকে লিনার কান্নার আওয়াজ ভেসে আসল সাথে ৩-৪ জন লোকেরও। তারা বরকতের প্রতিবেশী। একজন বলে উঠে, ভাই বের হন, আগুন লাগছে। বরকত বলল, জানি আমি। আপনারা লিনাকে নিয়ে যান, আমি আসতে পারবো না। গেটের ছিটকিনি ভেঙে গেছে। ফায়ার সার্ভিসকে কল দেন। দিয়েছে। রাস্তায় আসতেছে। এমন সময় বরকত বুঝতে পারল তাদের বাসার দিকেও আগুন লেগে যাচ্ছে। বরকত চেঁচিয়ে বলে, ভাই শুনছেন, আমরা চেষ্টা করতেছি গেট ভাঙ্গার, আপনি ভয় পেয়েন না। প্রতিবেশী বলে উঠে। বরকত তড়িঘড়ি করে বলে, আমাকে বাঁচাতে হবে না, আপনারা নেমে যান। সিঁড়িতে আগুন লাগলে আপনারাও আটকা পড়বেন, একজনকে বাঁচাতে গিয়ে আপনারা ৪ জন নিজের জীবনের রিস্ক নিয়েন না, প্লিজ চলে যান। লিনা কেঁদে দিল এবং বলল, আমি যাব না বরকত, তোমাকে রেখে। দেখো আবেগী হয়ে লাভ নেই, প্লিজ চলে যাও। ভাই ওকে জোর করে এখান থেকে নিয়ে যান। লিনা চিৎকার করে বলে, না, আমি যাব না। বরকত বলল, প্লিজ লিনা, বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি? এখানে বোঝাবুঝির কি আছে? তোমাকে আমি বিপদে ফেলে চলে যাব না। বরকত অন্যদের উদ্দেশ্য করে করে বলে, আপনারা প্লিজ যান, সাথে লিনাকে জোর করে নিয়ে যান। একজন বলে উঠে, ঠিক বলছে বরকত ভাই, এখানে থেকে আমরা কিছুই করতে পারবো না। তার চেয়ে বরং নিচে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দিই। চলেন নামি। লিনা কান্না মাখা গলায় বলে উঠে, না, আমি যাব না, আপনারা যান। বরকত আবারও হন্তদন্ত হয়ে বলে, ওর কথায় কান দিয়েন না, প্লিজ ওকে জোর করে নিয়ে যান। লিনাকে জোর করে নিয়ে যাওয়া হল। লিনার কান্নার শব্দ বরকত শুনতে পেল। তার জন্য কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। একটা সময় লিনার কান্নার ধ্বনি আর শোনা গেল না। বরকত বলে উঠে, আল্লাহ লিনাকে রক্ষা করো, আর কিছু চাই না আমি। বরকত ভাবতে লাগল, লিনা কান্না করছে কেন? লিনা না তাকে ভালোবাসে না? যদিও বা কোনো সংবিধানে লেখা নেই ভালো না বাসলে কারো জন্য কাঁদা যাবে না, তবুও তার জন্য মরণ হতে পারে জেনেও কেন থাকতে চাইল? এত এত ভয়ঙ্কর পরিস্থিতিতে ও বরকতের ঠোঁটের কোনো হাসি ফুটে উঠল। এখন মরে গেলেও শান্তি পাবে। বরকত বাথরুমের মেঝেতে বসে পড়ল। খুব গরম লাগছে, আগুনের উত্তাপ পাচ্ছে। তবে কি তার খুব কাছাকাছি আগুন? একটু পর কি তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানাবে? যদিও বা আগুনে পুড়ে মরা শহীদই মৃত্যু, তাও বরকতের বুকটা দুমড়ে মুচড়ে যেতে লাগল। চিৎকার দিয়ে কান্না করে খুব করে বলতে ইচ্ছা করছে, আমাকে প্লিজ বাঁচাও, কিন্তু পারল না চিৎকারটা দিতে। চিৎকারটাকে একরাশ দীর্ঘশ্বাসে পরিণত করে আল্লাহ তাআলাকে স্মরণ করতে লাগল। হায়াত, জন্মমৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ যা লিখে রেখেছে তাই হবে। বরকত চোখ বুজে ফেলে। বেঁচে থাকা কিংবা মরে যাওয়াটা সে আল্লাহর উপর ছেড়ে দিয়েছে। তার চোখের সামনে মা আর ফ্যামিলির সবার চেহারা ভেসে ওঠে। লিনার হাসিমাখা ফেসটা ভেসে ওঠে। আচ্ছা, সে যদি মারা যায় তবে কি লিনা আরেকটা বিয়ে করবে? করতে পারে। আরেকটা বিয়ে করলে বরকত খুশিই হবে। শুধু খুশি না, খুব খুশি হবে। মৃত্যুর আগে মানুষ অবান্তর চিন্তা করে যেগুলো না করলেও চলে। বরকত বিড়বিড় করে বলে, আল্লাহ খুব একটা কষ্ট দিয়ে মৃত্যু দিও না আমার, আরামে জানটা নিয়ে নিও। তার চোখ বেয়ে এল ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ভোরের মিষ্টি আলোয় প্রমিতির ঘুম ভাঙল। সেই ঘুমের মধ্যেই ফজরের আজান শুনতে পাচ্ছে। প্রমিতি চোখ পিটপিট করে খুলেই অবাক হয়ে যায়, কারণ সে বেডে শুয়ে আছে।
সে তো সোফায় ঘুমিয়ে পড়েছিল। তবে এখানে আসল কিভাবে? রাতে স্লিপওয়াক করার বদভ্যাস হলো নাকি? সে ঘাড় ঘুরিয়ে দেখল নীরব তার পাশে ঘুমিয়ে আছে। নীরবকে দেখে তার মুখে হাসির রেখা ফুটে উঠল। তবে কি নীরবই তাকে সোফা হতে বিছানায় এনে শুইয়ে দিয়েছে? আর যদি দেয় তবে তো নীরব তাকে কোলে উঠিয়েছে সম্ভবত। এসব কথা ভাবতেই প্রমিতির মুখটা লজ্জায় লাল হতে লাগে। সে মৃদু হেসে উঠে পড়ে নামাজ পড়তে বসবে। বাথরুম থেকে অজু করে নামাজ পড়ে নিল। তারপর নীরবকে ডাকতে লাগে। কিন্তু নীরব তো ঘুমে এতটাই মগ্ন যে উঠতে পর্যন্ত নারাজ। ডাকলেই শুধু হু হু করে উঠছে, কিন্তু উঠার কোনো নাম নাই। প্রমিতি আবারও ডাকতে লাগল, নীরব উঠেন। নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে। নীরব ঘুমের মধ্যে এপাশ থেকে ওপাশ হয়ে বলে, হুম হু। প্রমিতি নীরবের এই কাণ্ড দেখে মৃদু হাসল। তারপর বাথরুমে গিয়ে একটা মগ পানি এনে আস্তে করে নীরবের মুখে ছিটা দিল। দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করল যেন নীরবের জামা ভিজে না যায়। পানির ছিটা পেতেই তড়িঘড়ি করে উঠে পড়ে নীরব। তাকে দেখে খিলখিল করে হেসে উঠে প্রমিতি। নীরব প্রমিতির হাসির মায় আটকা পড়ল। সে হা করে প্রমিতির পানে চেয়ে থাকে। নীরব মনে মনে বলে, এমন সুন্দর ভোর যেন প্রতিদিন আসে আমার জীবনে। প্রমিতি হাসি থামিয়ে বলে, নামাজে যান। নীরব হালকা হেসে বলে, হুম, যাচ্ছি। নীরব নামাজ পড়া শেষ করে এসে দেখে প্রমিতি আবারও সোফায় শুয়েছে। সে ভ্রু কুঁচকে প্রমিতিকে উদ্দেশ্য করে বলে, এত বড় বেড থাকতে ওখানে কেন? প্রমিতি কিছু না বলে চুপ থাকে। তা দেখে নীরব ধীর পায়ে সোফার সামনে গিয়ে হুট করে প্রমিতিকে কোলে তুলে নেয়। প্রমিতি মোটেও এটার জন্য প্রস্তুত ছিল না। সে খানিকটা চমকে উঠে বলে, আরে আরে, কি করছেন? কিছু না। আর কোনো দিন সোফায় শোয়ার কথা মাথায় আনবে না। প্রমিতি অপলক নয়নে নীরবের দিকে তাকাল। আচ্ছা, নীরব কি কোনো রাজ্যের রাজপুত্র? কারণ তার কাছে নীরবকে কোনো রূপকথার গল্পের রাজপুত্রই লাগছে। বাসের ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায় রোহানের। রোহান আশেপাশে তাকিয়ে দেখে বাস থেমে আছে। যাত্রীরা নেমে যাচ্ছে। সে বুঝতে পারল গন্তব্যে পৌঁছে গেছে। সে গাড়ি থেকে নামল। বাস শ্যামলী স্ট্যান্ডে থেমেছে। এখান থেকে সে ধানমন্ডি তার এক ফ্রেন্ডের বাসায় উঠবে। রোহান হাঁটা ধরল। রিকশা নিতে হবে। এত পথ হাঁটা যাবে না। তার উপর বাসাটা সে চিনে না। বন্ধুকে কল দিতে হবে। ফরের নামাজ পড়ে শোয়ার পর নীরবের আর ঘুম আসছে না। হাজার চেষ্টা করেও তার চোখে ঘুম নেই। সে বারবার এদিক ওদিক পাশ ফিরছে। একবার ডান দিকে তো আরেকবার বাম দিকে। তাকে নড়াচড়া করতে দেখে প্রমিতি ঘুম ঘুম স্বরে বলে উঠে, কি হলো, আপনি ঘুমাচ্ছেন না কেন? সকালে তো অফিস যেতে হবে। ক্লান্ত অনেক। প্রমিতি নাক ফুলিয়ে কালকের রাতে নীরবের বলা কথাগুলোই রিপিট করল। এই ব্যাপারটা নীরবের ধরতে খানিকটা সমস্যা হল। যখন সে বুঝতে পারল যে প্রমিতি তার কথাই তাকে বলেছে, তখন নীরব মিটমিট করে হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, শুক্রবার ও আমি অফিস করি। প্রমিতি আবারও অভিমানী সুরে বলে, আপনিই তো বলেছেন আজকে সকালে অফিস যাবেন। আচ্ছা, এক কাজ করুন, আজকে রাতে আর আসারই দরকার নাই। অফিসে রাতটা কাটিয়ে দিন। নীরব কিছুটা অবুঝের মতো বলে উঠে, বাই এনি চান্স তুমি কি কষ্ট পেয়েছে বা রাগ না অভিমান করেছ? প্রমিতি ভারী গলায় বলে, না তো অভিমান কেন করব? আজব। এবার নীরব প্রমিতির দিকে ঘুরে শুইল। এতে প্রমিতি কিছুটা ঘাবড়ে গেল, সেই সাথে হোঁচকচিয়ে উঠে। তা দেখে নীরব মুচকি হেসে বলে, তো কি চাও?
সারাদিন বাসায় বসে বসে তোমাকে দেখব? না, মোটেও না। আমাকে কেন দেখবেন? আমি তো দেখতে সুন্দর না। তাই? তুমি দেখতে সুন্দর না? না, শ্যামলা আমি। করুণ গলায়। আসলে ঠিকই বলেছ। তুমি দেখতে অতটা সুন্দর না। মজা করে। এ কথা শুনেই প্রমিতি কান্না জুড়ে দিল। প্রমিতির হুট করে কেঁদে দেওয়ার ফলে এবার নীরব নিজেই কিছুটা হোঁচকচিয়ে যায় এবং বিচলিত হয়ে বলে, আম সরি। মজা করছিলাম আমি তোমার সাথে। প্রমিতি কাঁদতে কাঁদতেই বলে, যদি সুন্দর না হই তাহলে বিয়ে করার কি প্রয়োজন ছিল? খোঁটা মারার জন্য বিয়ে করেছেন? নাক টানতে টানতে। এ কথা শুনে নীরবের মধ্যে কি যেন একটা পরিবর্তন আসল। সে হুট করে প্রমিতিকে জড়িয়ে ধরে। আচমকা এমন কিছু হওয়ায় প্রমিতি চমকে উঠে নিজেকে নীরবের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করে। নীরব নিজের হাত দিয়ে প্রমিতিকে ধরে ফেলে এবং ফিসফিস করে বলে, যাও আজকে সারা দিন তোমাকে নিয়ে ঘুরব। প্রমিতি মুখ ঘুরিয়ে নিল এবং গোমরা মুখে বলে, উইকেন্ড জন্য বাসায় থাকবেন? এটা আমি মানি না। তুমি কি মন খারাপ করেছ? আর করলেও কারণটা কি? আচ্ছা, আপনি কাউকে দেখেছেন বিয়ের পরের দিন বউকে রেখে সকাল সকাল অফিস চলে যায় আবার এত রাত করে ফিরে? বলেন দেখেছেন এমন কোনো ব্যক্তিকে? ঠোঁট উল্টিয়ে নীরব একদণ্ড ভেবে বলে, ইয়েস। আমার কেমিস্ট্রি প্রাইভেট টিচার বিয়ের পরের দিন সকাল 7টায় স্কুলে গিয়েছিল। স্যারের বিয়ের পরের দিন স্কুলে খাতা বিতরণ দিবস ছিল। প্রমিতি মুখ কালো করে বলে, এখন এসব সাফাই দেওয়ার জন্য বলবেনই। নীরব প্রমিতিকে তার দিকে ঘুরিয়ে নিয়ে বলে, তুমি যে আমাকে খাবার আনতে পাঠিয়ে ঘুমিয়ে গেছো তার বেলায় কি? আমার অভিমান জাগতে পারে না? না, পারে না। শক্তপোক্ত ভাবে। কেন? কেন? ভ্রু কুচকে প্রমিতি মৃদু গলায় বলে, অভিমান শব্দটা কেবল মেয়েদের জন্য প্রযোজ্য। নীরব হালকা হেসে বলে, না, অভিমান সবারই হয়, তবে ছেলেরা প্রকাশ করে না। কেন করে না? লজ্জা পায় সম্ভবত। অভিমান সবার উপর হয় না। যারা খুব আপন কেবল তাদের উপর অভিমান জাগ্রত হয়। প্রমিতি নীরবের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা ছেড়ে উঠে যেতে ধরলে। নীরব খপ করে প্রমিতির হাত ধরে ফেলে আর অতি নমনীয় কণ্ঠে বলে ওঠে, সুরঞ্জনা, ওইখানে যেও নাকো তুমি। বলো নাকো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা। নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে। ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে। ফিরে এসো হৃদয় আমার। দূর থেকে দূরে আরো দূরে। যুবকের সাথে তুমি যেও নাকো আর। কি কথা তাহার সাথে? তার সাথে? আকাশের আড়ালে আকাশে। মৃত্তিকার মতো তুমি আজ। তার প্রেমে ঘাস হয়ে আসো। সুরঞ্জনা, তোমার হৃদয় আজ ঘাস। বাতাসের ওপারে বাতাস। আকাশের ওপারে আকাশ। জীবনানন্দ দাস। প্রমিতি নীরবের দিকে তাকিয়ে বলে উঠে, এই সুরঞ্জনাটা আমার কে? আপনার গার্লফ্রেন্ড? এ কথা শুনে নীরব হোহো করে হেসে বলে, তুমি সুরঞ্জনাকে চেনো না? প্রমিতি ঠোঁট উল্টিয়ে বলে, উহু, চিনি না। এখন এটার ও মজা নেন? না, না। মজা কেন নিব? আচ্ছা বলছি সুরঞ্জনাকে। আকাশলীনা কবিতার নায়িকা হল সুরঞ্জনা। মাত্র যে কবিতাটা বললাম না, এটাই হল জীবনানন্দ দাশের এক বিখ্যাত কবিতা আর এই কবিতার এক কালজয়ী চরিত্র এই সুরঞ্জনা। ও, আপনার সুরঞ্জনা কে? অবুঝ প্রশ্ন প্রমিতির। নীরব প্রমিতির কোমর জড়িয়ে ধরে বলে, কে আবার? তুমি। তুমি হলে আমার সুরঞ্জনা।
জানো সুরঞ্জনা চরিত্রটা এক একজনের কাছে এক এক অর্থ বহন করে। কারো কাছে সুরঞ্জনা ছলনাময়ী নারী তো কারো কাছে সুরঞ্জনা রহস্যময়ী। কিন্তু আমার কাছে সুরঞ্জনা হল প্রসিদ্ধ ভালোবাসার এক অন্যতম উদাহরণ। কবিতার এইটাই বৈশিষ্ট্য যে এক একজনের কাছে ভিন্ন ভিন্ন অর্থ বহন করবে। প্রমিতি গভীর মনোযোগ দিয়ে শুনল কথাটা। তারপর বলে উঠে, আপনি তো আমাকেই সুরঞ্জনা বললেন। তার মানে এইটুকু বলে প্রমিতি বুঝতে পারল নীরব কি বলতে চাইছে। সে সরাসরি নীরবের চোখের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাল। নীরব প্রমিতির দিকে তাকিয়েই ছিল। চোখাচোখি হতেই নীরব প্রমিতির দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। লীনাকে নিচে নামানোর পরপরই ফায়ার সার্ভিসের লোক বরকতকে বাঁচাতে তাদের ফ্ল্যাটে চলে যায়। এদিকে লীনা টেনশনে মরে যাচ্ছে। তাকে প্রতিবেশীরা হাত ধরে আটকে রেখেছে। কারণ এরই মাঝে লীনা একবার সুযোগ বুঝে উপরে উঠে যেতে চেয়েছিল, কিন্তু তাকে তাদের পাশের বাসার আঙ্কেল ধরে ফেলে। ফলে আর যেতে পারেনি বরকতের কাছে। লীন সমান তালে কেঁদেই চলেছে। তার চোখের সামনে দুটো বিল্ডিং দাউদাউ করে জ্বলছে। এই অবস্থায় ভেতরে কারো পক্ষে থাকা সম্ভব না। না জানি বরকত কিভাবে আছে। লীনা এতটাই জ্ঞানহীন হয়ে পড়েছে যে বাসার কাউকে কল দিবে সেই ভাবনাও মাথায় নেই। পাশ থেকে এক ফায়ার সার্ভিসের লোকের কথা লীনার কানে বেজে উঠল। উনি বলছিলেন, আরও কেউ কি আছে যাকে উদ্ধার করা হয়নি? আরেকজন বলে উঠে, হ্যাঁ, একটা লোক বাথরুমে আটকে পড়েছে। ওনাকে উদ্ধার করতে গেছে। যে অবস্থা মনে হয় না বাঁচবে। তাই তো দেখছি। এই জন্য আফসারকে পাঠিয়েছি। ইউ নো হি ইজ বেস্ট। আল্লাহ যেন লোকটাকে রক্ষা করে। লীনা আর কিছু শুনতে পেল না। তার কানে একটা কথাই ভাসছে, তা হলো যে অবস্থা মনে হয় না বাঁচবে। তবে কি সে বরকতকে হারাতে চলেছে? লীনা ডুকরে কেঁদে ওঠে। রাফসার, ফায়ার সার্ভিসের বেস্ট অফিসারকে পাঠানো হয়েছে। সে যথেষ্ট প্রোটেকশন নিয়ে তড়িঘড়ি করে দাউদাউ আগুনের মাঝে ঢুকে পড়ল। যদিও বা আগুনের সাথে খেলা করা রাফসারের মতো ফায়ার সার্ভিসের প্রতিটা অফিসারের জন্য খুবই সাধারণ ব্যাপার। এ যেন প্রতিদিন অফিসে যাওয়ার মতো স্বাভাবিক হয়ে গেছে রাফসারের কাছে। আপাত দৃষ্টিতে তার কাছে সাধারণ ব্যাপার হলেও বাস্তবটা কিন্তু অনেক জটিল। এই আগুনে সে কাউকে রক্ষা করতে গিয়ে নিজে নাও ফিরে আসতে পারে। এতটা রিস্ক দিয়েও ফায়াররা মানুষকে বাঁচায়। রাফসার অগ্নিনির্বাপক যন্ত্র হাতে নিয়ে জ্বলন্ত বিল্ডিংয়ের দিকে আগাল। যত দ্রুত সম্ভব তাকে 5 তলায় পৌঁছাতে হবে। কেউ একজন তার অপেক্ষা করছে। এক মুহূর্তর জন্য ও পিছোপা হয় না রাফসার। তার কাজই আগুন নেভানো। বিল্ডিংটার ভেতরে ঢুকতেই রাফসার তীব্র উত্তাপ অনুভব করল। এই বিল্ডিংটাকে এখন জাহান্নামের মতো লাগছে রাফসারের কাছে। সে অগ্নিনির্বাপক যন্ত্র তথা সিলিন্ডার থেকে তরল কার্বন ডাই অক্সাইড স্প্রে করে আগুন নিভিয়ে নিজের পথ বের করে নিতে লাগল। 15 মিনিটের ব্যবধানে সে 5 তলায় উঠে পড়ে। তার জায়গায় অন্য কেউ হলে আরও কিছুটা সময় লাগাত, কিন্তু রাফসার বেস্ট ফায়ার ফাইটার অ্যাওয়ার্ড পেয়েছে এইবার। এ থেকে বোঝা যায় সে বেশ দক্ষ। তাই সময়ও তুলনামূলক কম নিয়েছে। 5 তলায় উঠে সে জায়গায় মতো পৌঁছে গেল। তারপর আবারও স্প্রে ছিটিয়ে নিল। এদিকটায় আগুনের প্রকট অনেক বেশি। রাফসার দোয়াদ্রুদ পড়তে পড়তে ভেতরে ঢুকে পড়ে তাকে ইনফরমেশন দেওয়া হয়েছে যে লোকটা বাথরুমে আটকা পড়েছে। এখন বাথরুম খুঁজে পেলেই হল। রাফসার আগাতে লাগে। চারপাশে আগুনের লাল আভা। দাউদাউ আগুনের সাথে ছাই হয়ে যাওয়া এককালের স্বপ্ন। যে কোনো স্বাভাবিক মানুষ এই সিন দেখলে ভয়ে অজ্ঞান হয়ে যাবে। রাফসার বাথরুম খুঁজে পেল। বাথরুমের দরজার এক পাশ পুড়ে গেছে। সে যথাসম্ভব আগুন নিভিয়ে সামনে পা বাড়াতেই থমকে গেল।
একটা লোককে বাথরুমের মেঝেতে পড়ে থাকতে দেখেছে সে। আশেপাশে পানি আর পানি, তাই আগুন খুব একটা নেই। দরজার এক পাশ যেহেতু পুড়ে ছাই হয়ে গেছে, তাই গেট ভাঙতে হয়নি আর। রাফসার দেখল কেবল ঝর্ণা থেকেই পানি পড়ছে না, সব কল থেকেই পানি আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। কলের পানি নরমালি কল থেকে পড়লে নিচে পড়ে যায়, কিন্তু লোকটা কৌশলে মগ, বদনা, শ্যাম্পুর বোতল, বালতি এমনভাবে রেখেছে যেন পানি কল থেকে পড়ে এসবের সাথে ধাক্কা খেয়ে দিক পরিবর্তন করে চারপাশে ছড়িয়ে যাচ্ছে। রাফসার তাও স্প্রে মারল এবং মনে মনে লোকটার বুদ্ধির প্রশংসা করল। সে নিচে থাকাকালীন দেখেছে একটা মেয়ে পাগলের মতো কান্না করছে এবং আগুন লাগা সত্ত্বেও বিল্ডিংয়ের ভেতর যেতে চাচ্ছে। এতে কিছুটা অবাক হয় রাফসার, কারণ এত বছর যাবৎ সে দেখে এসেছে আগুন লাগলে মানুষ সেই জায়গা থেকে পালায়, কিন্তু এই প্রথম দেখল আগুনের কাছে যেতে চায়। পরে জানতে পারল মহিলার হাজবেন্ড বাথরুমে আটকে পড়েছে, তাই এরকম করছে। মহিলাটাকে দেখে রাফসার মনে মনে ভাবে, কত ভাগ্যবান তার স্বামী, কপাল করে এমন বউ পেয়েছে। আর এদিকে তার ভাগ্য। একটা হতাশার শ্বাস ফেলে ভেতরে প্রবেশ করে লোকটার জ্ঞান ফেরানোর চেষ্টা করল। কিছুক্ষণের মধ্যে বরকতের জ্ঞান ফিরে। সে রাফসারকে দেখেই হালকা গলায় বলে, আমার লিনা কই? ও কি ঠিক আছে? কিছু হয়নি তো ওর? রাফসার অবাক হয়ে গেল। এমন দুর্যোগের মাঝেও কেউ অন্য কারো কথা ভাবতে পারে? আচ্ছা, এই লিনাটা কে? তাই বলে উঠে, লিনা কে? বরকত নিস্তেজ গলায় বলে উঠে, আমার বউ। বেগুনি জামা পরা মহিলাটা আপনার বউ? হু, ঠিক আছে উনি, কিন্তু আপনি নিজে ঠিক নেই। পানি খাবেন? না। এইটুকু বলে বরকত অজ্ঞান হয়ে গেল। রাফসার দেখল বরকতের হাত খানিকটা জ্বলে গেছে। সে সেখানে মলম লাগাল এবং তাকে ধরে উঠায়। ঠিক সেই মুহূর্তে ওয়াকিটকিতে রাফসার খবর পেল নিচে সিঁড়ি দিয়ে নামা যাবে না। সিঁড়ি সম্পূর্ণ ধসে পড়েছে। অগত্যা সে বরকতকে নিয়ে বারান্দায় গেল। নিচ থেকে তাদের লোকরা দাঁড়িয়ে আছে। সে তার নিজের এবং বরকতের দুইজনের কোমরে দুইটা রশি বেঁধে বারান্দার সাথে বেঁধে দিল। তারপর লাফ দিল। নিচে সেভটি দেওয়া আছে, তাই বরকতের কোনো সমস্যা হল না। কিন্তু হুট করে রাফসারের দড়ি ছিঁড়ে পড়ায় সে সেভটি কিটের উপর না পড়ে ৪৫ ডিগ্রি কোনো করে একটু বেঁকে অন্যদিকে পড়ল, যার দরুন হাতে ভীষণ জোরে ব্যথা পেল। অবশেষে রাফসার বরকতকে রক্ষা করবে সক্ষম হল। দ্রুত তাদেরকে হাসপাতালে নেওয়া হল। লিনাও বরকতের পিছে পিছে হাসপাতালে যেতে লাগল। তার সাথে তাদের প্রতিবেশীও আছে। সাধারণ জীবনযাপন বিপদে আপদে আত্মীয়ের চেয়ে প্রতিবেশী আগে এগিয়ে আসে। লিনা আর বরকতের ক্ষেত্রেও তাই হল। ঢাকা মেডিকেলে ভর্তি করানো হল। সাথে আরও পেশেন্টও আছে, যারা অগ্নি দুর্ঘটনায় আহত হয়েছে। লিনা হাসপাতালে দাঁড়িয়ে কান্না করতে লাগল। তার এক প্রতিবেশী বলে উঠে, আপনার ফ্যামিলি মেম্বারদেরকে ইনফর্ম করুন। এই বিষয়টা মাত্র মাথায় আসল লিনার, কিন্তু তার কাছে ফোন নেই, নাম্বার ও মুখস্থ না। এখন কি করবে? তাই বলে উঠে, আগে ওর ট্রিটমেন্ট শুরু হোক, তারপর ডাক দিব। আমার কাছে ফোন নেই। লিনা বাকিটা সময় প্রার্থনা করতে করতেই কাটিয়ে দিল। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া যে তার বরকতের কিছু হয়নি। সকাল ৭টার মধ্যে প্রমিতি উঠে পড়ে। যদিও বা নামাজের পর তারা আর ঘুমায়নি, গল্প করেই কাটিয়েছে। প্রমিতি ফ্রেশ হয়ে বাইরে বের হল। সে দেখল বাসার সবাই উঠে গেছে। দাদি পেপার পড়ছে, আর মা রান্নাঘরে ঢুকবে মাত্র। শাশুড়িমাকে রান্নাঘরে ঢুকতে দেখে প্রমিতি তার কাছে গিয়ে বলে, মা, আমি রান্না করব আজকে।
বেগম বলে উঠে, আরে না, তুমি কেন রান্না করবে? শায়লা আছে, ও করবে। তুমি গিয়ে আরো একটু ঘুমাও। প্রমিতি মাথা নিচু করে বলে, আমাদের বাসায় বিয়ের পরে নতুন বউ সবার জন্য রান্না করে। ও তাই নাকি? তাহলে আমাদের জন্য রান্না করো। খেয়ে দেখি আমার ছেলের বউয়ের হাতের রান্না। এক গাল হেসে প্রমিতি খুশিমনে রান্নাঘরে ঢুকে সবার জন্য রান্না করে। কিছুক্ষণ পর নীরব সহ সবাই খেতে বসে। পরেটা আর পায়েস রান্না করেছে প্রমিতি। নীরব প্রমিতির হাতের পায়েস খেয়ে তো পুরাই অবাক। এত মজার রান্না রাঁধতে পারে প্রমিতি? এমনি নীরবের পায়েস খুব পছন্দ। তার উপর প্রমিতি রান্না করেছে, সেই সাথে আবার অনেক মজা হয়েছে। নীরব তো একাই 2 বাটি পায়েস খেয়ে নিল। বেগম খেয়ে বলে, বাহ, অনেক মজা হয়েছে তো। দাদি খাওয়ার পর বলে, আমি নিজেই তো এত মজার রান্না করতে পারি না। আমার নাতবউ তো অনেক গুণী তাহলে। প্রমিতি মুচকি হাসল। বরকতকে জেনারেল ওয়ার্ডেই রাখা হয়েছে। বরকতের পাশের বেডে রাখা হয়েছে রাফসারকে। যেহেতু তারা একই সাথে এসেছে তাই বেডের সিরিয়াল নাম্বারও পাশাপাশি। রাফসার চোট পাওয়ায় অজ্ঞান হয়েছে গেছে। বরকত ও আগে থেকেই অজ্ঞান ছিল। প্রায় সকাল 8টার দিকে বরকতের জ্ঞান ফিরে, কিন্তু রাফসার তখনও অজ্ঞান অবস্থায় শুয়ে আছে বেডে। লীনা বরকতের পাশে বসে কান্না করেই যাচ্ছে। এমনটা না হলেও পারত, কেন বরকতের সাথেই এমন হলো? তবুও লীনা আল্লাহর কাছে ঋণী যে বরকত জীবিত আছে, সেই সাথে সুস্থ ও। আর কিছু চাই না তার। বরকত চোখ খুলতেই তার পাশে লীনাকে দেখতে পেল। লীনার চোখমুখ লাল হয়ে আছে, চোখের ডগায় পানি চিকচিক করছে। বরকত কিঞ্চিত অচেতন অবস্থায় হাত বাড়িয়ে লীনার চোখের জল মুছে দিল। লীনা মাথা নিচু করে একাধারে কাঁদছিল। হুট করে কারো স্পর্শ পাওয়ায় সে চমকে উঠে সামনে তাকাতেই দেখল বরকত চোখ খুলে আছে। বরকতকে চোখ খোলা অবস্থায় দেখে লীনার জানে প্রাণ আসল। সে কান্না করতে করতেই বলল, বরকত, তুমি ঠিক আছো? বরকত হালকা হেসে বলে, হু। তুমি কেমন আছো? কোথাও ব্যথা পেয়েছ? চোখমুখ লাল হয়ে আছে কেন? লীনা অবাকের শেষ সীমায় পৌঁছে গেল। বরকত নিজেই ঠিকভাবে কথা বলতে পারছে না, অথচ তাকে নিয়ে চিন্তার শেষ নেই। আচ্ছা, বরকত তাকে এত ভালোবাসে? কই আগে তো উপলব্ধি করতে পারেনি সে। লীনা আবার কেঁদে দিল হুহু করে। তা দেখে বরকত বিচলিত হয়ে উঠে বসতে চাইলে লীনাকে হন্তদন্ত হয়ে থামিয়ে দেয়। বরকত নিস্তেজ গলায় বলে, প্লিজ লীনা, তুমি কেঁদো না। তোমাকে কাঁদতে দেখলে আমার খুব কষ্ট হয়। এ কথা শোনামাত্র লীনার বুকটা দুমড়ে মুচড়ে যেতে লাগল। সে নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। বুক ফেটে কান্না বেরিয়ে আসছে। বরকত তাকে এত ভালোবাসে, অথচ সে বিনিময়ে কি দিয়েছে? কেবল অবহেলা, আর তো কিছুই দেয়নি। বরকত লীনার হাতটা ধরে বলে, কান্না থামাও লীনা। তোমাকে কাঁদতে দেখলে আমার কষ্ট হয়। আর আমি ঠিক আছি তো। এইটুকু বলে বরকত থেমে গিয়ে বলে, নাকি আমার চেহারা পুড়ে গেছে? বরকতের কথা শুনে লীনা আবারও কেঁদে দিল। বরকত বলল, কি হলো? বল, সত্যি পুড়ে গেছে আমার চেহারা? লীনা কিছু বলতে পারছে না, শুধু কেঁদেই চলেছে। বরকত তার মুখে হাত দিল। সত্যি বামগাল ব্যান্ডেজ করা। বরকত চোখ বুজে ফেলে। তার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তার যা বোঝার বুঝে গেছে,
এতক্ষণ পর তার অনুভূতি ফিরে এসেছে। সে বাম গালে প্রচণ্ড জ্বালাপোড়া অনুভব করছে, সেই সাথে ডান হাতেও। এই দুই জায়গা নিশ্চয়ই পুড়ে গেছে, চামড়া ঘষে গেছে কি? দগদগে দাগগুলো কি আজীবন বয়ে নিয়ে বেড়াবে সে? বরকত বলে উঠে, লিনা, ডাক্তার কি বলেছে? আমার চেহারার পোড়া সাইড আর কোনো দিন ঠিক হবে না? লিনা কান্না করতে লাগলো, কিছু বলল না। বরকত চুপ মেরে গেল। হুট করে বলে উঠে, চেহারা দিয়ে আর কি আশায় বল? আর আমি তো এমনি সুন্দর না দেখতে। লিনা আবারও কাঁদতে থাকে আর বলে উঠে, ডাক্তার বলেছে 6 মাস থেকে পোড়া জায়গায় মেডিসিন লাগাতে। এখন লাগানো যাবে না। আর কে বলেছে যে তোমার চেহারা পড়ে গেছে? সব সময় বেশি বুঝো। তুমি কাঁদছিল তো তাই মনেকু ডেকে উঠল। লিনা বরকতকে জড়িয়ে ধরে বলে, সব ঠিক আছে, হালকা পুড়ে গেছে জাস্ট, প্রপার ট্রিটমেন্ট হলেও সেরে উঠবে। বরকত লিনাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠে, ভালোবাসি তোমাকে লিনা, প্লিজ আমাকে ছেড়ে যেও না। লিনা আবারও কেঁদে দিল এবং বলল, না, কোথাও যাব না আমি। কেন? লিনা গড়গড় করে বলে দিল, আমিও তোমাকে ভালোবাসি। বরকত যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এই দিনটার প্রতীক্ষায় সে কতদিন যে গুনেছে তার নেই হিসাব। আজকে তার মানত পূর্ণ হল। অবশেষে সে লিনার মন জয় করতে পারল। কিছুক্ষণ সেভাবেই থাকার পর লিনা বলল, তুমি কিছু খাবে? বরকত বলে, পানি খেলে পারলে ভালো হয়। লিনা দ্রুত পানি এনে দিল বরকতকে। বরকত পানিটা খেয়ে দিল। অমনি দেখল, একটা এপ্রন পরা মেয়ে বিদ্যুৎ গতিতে ওয়ার্ডে ঢুকে পাগলের মতো কাউকে খুঁজছে। বরকত বিস্মিত হয়ে মেয়েটার দিকে তাকাল। সে ভাবতে লাগল, মেয়েটার কি হয়েছে? এমন কেন করছে? তাও আবার ডাক্তার মেয়ে। মেয়েটা ওয়ার্ডে ঢুকে একদম ওই মাথায় চলে গেল, যার জন্য বরকত তাকে আর দেখতে পেল না। সে লিনার হাত ধরে বলে, বাসার কেউ কি কিছু জানে না? না, জানাও। আমার কাছে ফোন নাই, কারো নাম্বার মুখস্থও নাই। এক কাজ কর, নীরবের ফেসবুকের মেসেঞ্জারে মেসেজ দাও, ও সিন করবে। এই বুদ্ধি লিনার মাথায় আগে আসেনি। বরকত বলায় সে দ্রুত বাইরে গেল। তাদের পাশের বাসার আঙ্কেলের কাছ থেকে ফোন নিয়ে নীরবকে জানাবে। লিনা যেতেই ওই এপ্রন পরা মেয়েটা বরকত আর রাফসারের বেডের মাঝখানে এসে থামল। মেয়েটা একবার বরকতকে দেখে নিল, তারপর রাফসারের দিকে তাকিয়ে কান্না জুড়ে দিল। এতে বরকত ভরকে গেল এবং মেয়েটার উদ্দেশ্য করে বলে, ডাক্তার আপা, কিছু হয়েছে আপনার? আর ইউ ওকে? মেয়েটা কান্না করতে করতে বলে, ওর কি হয়েছে? সরি, বুঝলাম না। কার কি হবে? মেয়েটা বরকতের পাশের বেডে অজ্ঞান হয়ে শুয়ে থাকা রাফসারকে দেখিয়ে দেয় এবং কান্না মাখা সুরে বলে, ওর কি হয়েছে? বরকত রাফসারের দিকে তাকায়। তার আবছা আবছা মনে পড়ে যায়, এই ছেলেটাই তাকে আগুন থেকে বাঁচিয়েছিল। এই ছেলের কাছ থেকেই সে শুনেছিল লিনা ঠিক আছে। কিন্তু একটা অপরিচিত ছেলের জন্য এই হাসপাতালের ডাক্তার কেন কাঁদবে? বরকত বলে উঠে, উনি ফায়ার সার্ভিসের অফিসার। মেয়েটা বলে, জানি আমি। কিন্তু কি হয়েছে? আমাকে বাঁচাতে গিয়ে নিজেই আহত হয়েছে। মেয়েটা বরকতের দিকে তাকাল। বরকত বলল, আমাদের বিল্ডিংয়ে আগুন লেগে গিয়েছিল, আর আমি বাথরুমে আটকে পড়েছিলাম। উনি নিজের জীবনের বাজি নিয়ে আমাকে বাঁচিয়েছে। মেয়েটা কিছু না বলে রাফসারের কাছে গিয়ে রাফসারকে চেক করে বলে, ওর তো হাতের জয়েন্টে লেগেছে। তাই নাকি? হু, রেডিয়াস নড়ে গেছে, প্লাস্টার করে রাখতে হবে 15-20 দিন। ওহ,
তারপর মেয়েটা একটা চেয়ার টেনে রাফসারের পাশে পড়ে। বরকত বলে, আপনি কি এখানকার ডাক্তার? হ্যাঁ, আমি এখানকার স্টুডেন্ট ছিলাম। 3 মাস আগে ডাক্তার হিসেবে জয়েন করেছি। এটা কোনো হাসপাতাল? ঢাকা মেডিকেল। বরকত বলে, সরকারি হাসপাতাল তো। হু, তুমি তো অনেক ব্রিলিয়ান্ট একটা মেয়ে। মেয়েটা মৃদু হেসে চোখের পানি মুছে ফেলে। এই মেধাবী হওয়াটাই কাল হয়ে গেছে তার জন্য। ইতিমধ্যে লীনা চলে এলো। লীনা এসেই বলল, নীরব সবাইকে নিয়ে আসছে। আচ্ছা, ঠিক আছে, তুমি বসো তো লীনা। এত চিন্তা করতে হবে না, বসো আমার পাশে। লীনা চুপচাপ বরকতের পাশে বসে পড়ে। কিছুক্ষণ পর মেয়েটা উঠে চলে যায়। যা বরকতের চোখ এড়ায় না। তারই 5 মিনিট পর রাফসারের জ্ঞান ফিরে। সে চোখ খুলেই সিলিং ফ্যান ঘুরতে দেখে মনে মনে খুশি হয়। রাফসার কিছুক্ষণ সেইভাবে থেকে ঘাড় ঘুরালো এবং বরকতকে দেখে বলে উঠে, আপনি এখন কেমন আছেন? বরকত ততক্ষণে উঠে বসেছে। বেডে হেলান দিয়ে বসেছিল। রাফসারের কথায় তার দিকে তাকিয়ে বলে, আল্লাহর রহমতে সুস্থ আছি। আপনি? ভালোই আছি। জানেন আপনি অনেক লাকি। আপনার ওয়াইফ আপনাকে অনেক ভালোবাসে। এ কথা শুনে বরকত লীনার দিকে তাকালো। লীনা তার দিকেই চেয়ে আছে। রাফসার বলে, সবাই যেন আপনার মতো একটা ভালোবাসার মানুষ পায়। এটা শুনে বরকত বলে উঠে, আপনার জন্য একটা ডাক্তারনি কান্না করছিল। বরকতের কথা শুনে রাফসার বলে উঠে, আমার জন্য? হুম, আপনার জন্যই কান্না করছিল। রাফসার বলে উঠে, অসম্ভব। আমার জন্য কেন কোনো ডাক্তার কাঁদবে? এরপরে এক দণ্ড ভেবে বলে, এটা কি ঢাকা মেডিকেল? হ্যাঁ, উনি ঢাকা মেডিকেলের ডাক্তার। এই মেডিকেলেই পড়েছে। রাফসার থমকে গেল। সে যার কথা ভাবছে সত্যি কি বরকত সাহেব তার কথা বলছে? নীরবরা বরকতের কাছে চলে আসে। তেমন সিরিয়াস না জন্য বরকতকে রিলিজ দিল। নীরব আর বরকত এক গাড়িতে করে রওনা দিল। গাড়িতে বরকত প্রায় সবকিছুই নীরবের সাথে শেয়ার করল। ধানমন্ডির সামনে গাড়ি জ্যামে আটক পড়ল। নীরব গাড়ি থামিয়ে বলে, তোর জন্য খুব চিন্তা হচ্ছিল রে। আরে, বাদ দে তো। আমি খুব খুশি। কার্বো ফাইলানি লীনা আমাকে ভালোবাসতে পেরেছে। এমন সময় নীরবের চোখ গেল একটা কিশোরী মেয়ের দিকে। মেয়েটা কান্না করছে। সে বরকতকে বলে, মেয়েটা কাঁদছে কেন? কি জানি, চল নেমে দেখি। না, না, তুই নামবি না। ধুর, আমার কিছু হয়নি। নাম। বলে দুইজনই নেমে গেল। তারা দেখল মেয়েটাকে 2টা বখাটে টিজ করছে। তা দেখে ছেলে 2টার কাছে নীরব আর বরকত গেল। নীরব বলল, এসব কি হচ্ছে? ওদের মধ্যে একটা ছেলে বলে, কিছুই হচ্ছে না। নীরব ধমক দিয়ে বলে, তোরা মেয়েটাকে ইভটিজিং করছিলি না? কে রে তুই? কে? এলাকার নেতা তুই? যা এখান থেকে, ভাগ এখান থেকে। এ কথা শুনে বরকত চেতে গিয়ে বলে, তোরা জানিস ওকে? ও হল নীরব চৌধুরী। ওর গুলশানে 6তলা বিল্ডিং আছে। প্রত্যেক ফ্ল্যাটে 4টা করে বেডরুম। ভাড়া কত জানিস? 50,000 করে। গুলশানে যাওয়ার সাহস আছে তোদের? আমার ভাইয়ের সেখানে 6তলা বিল্ডিং। প্রত্যেক ইউনিটে 2-2টা করে ফ্ল্যাট। নীরব বরকতের দিকে তাকালো এবং বলল, রিল্যাক্স ভাই। পুলিশ কল কর। নীরব ধানমন্ডি 27 নম্বর রোড থেকে পুলিশ স্টেশনে কল করল।
পুলিশকে কল করতে দেখে ছেলে দুইটা পালাতে চাইলে নীরব একটার কলার ধরে ফেলে আর বরকত আরেকটা ছেলের হাত ধরে ফেলে। ছেলে দুইটা মিনতি করে বলে, আমাদের যাইতে দেন, ভুল হয়ে গেছে। নীরব ঝাড়ি মেরে বলে, চুপ কর, যাইতেন দেন স্যার, ভুল হয়ে গেছে, এইবারের মতো মাফ করেন, আর করব না। কিন্তু নীরব বা বরকত কেউই তাদের কথায় পাত্তা দিল না। মিনিট 15 পর পুলিশ আসলে নীরব তার পরিচয় দিল এবং ছেলে দুইটাকে পুলিশের হাতে তুলে দিল। একজন পুলিশ অফিসার বলে উঠে, খুব ভালো করেছেন আমাদেরকে কল করে। আজকাল এমন হ্যারাসমেন্ট বেড়ে গেছে, আপনাদের মতো সবাই সোচ্চার হলে আমাদের অপরাধীদের খুঁজতে বা ধরতে সুবিধা হবে। নীরব মুচকি হেসে বলে, জি, অবশ্যই সবসময় আপনাদের সাহায্য করার চেষ্টা করব। পুলিশ অফিসার ওই দুইটা ছেলেকে ধরে জিপে বসিয়ে থানায় নিয়ে গেল। বরকত আর নীরব মেয়েটার কাছে গিয়ে বলে, একা বাসায় যেতে পারবে নাকি রেখে আসবো আমরা? মেয়েটা বলল, আমার বাসা পাশেই, আমি যেতে পারব। আর আপনাদের ধন্যবাদ আমাকে সেভ করার জন্য। এবারে বরকত বলল, শোন, কখনো এমন কোনো বিপদে পড়লে মাথা ঠান্ডা রাখবে, কখনোই চুপ থেকে অন্যায়কে প্রশ্রয় দিবে না আর কান্না করে নিজেকে দুর্বল বানাবে না। কান্না করে বা চুপ থাকলে এই শ্রেণীর লোকদের সাহস বেড়ে যায়, কিন্তু ওদেরকে জয়ী হতে দেওয়া যাবে না। গট ইট? মেয়েটা মাথা নেড়ে বলে, হু। নীরব বলল, শুধু হু বললেই হবে না, আশেপাশে এমন ঘটনা দেখলে চুপ থাকবে না, বরং প্রতিবাদী হবে, আওয়াজ করবে। মনে রাখবে, আওয়াজ করলেই প্রতিধ্বনি হবে, এর আগে না। তাই চুপ থাকা সমাধান না, এবার সাবধানে বাসায় যাও। মেয়েটা আবারও একবার ধন্যবাদ জানিয়ে চলে গেল। বরকত নীরবের দিকে তাকিয়ে বলে, ছোট একটা মেয়ে, তাও দেখ হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে, আর চারপাশের মানুষের কোনো ভ্রুক্ষেপ নেই। নীরব তাচ্ছিল্যের সুরে বলে, যতদিন নিজের কারো সাথে কোনো অন্যায় হয় না, ততদিন পর্যন্ত এই শহরের মানুষ সব দেখেও ঘুমায়। কথাটা বলতে বলতে নীরব রাস্তায় থাকা একটা ইটে ঢিল মারল। বরকত গিয়ে গাড়িতে গিয়ে বসল। নীরব ও তার পিছনে পিছনে গিয়ে গাড়িতে বসে গাড়ি চালাতে শুরু করল। বরকতকে সীমা খালার বাসায় নিয়ে যাওয়া হল, কারণ লীনা আর বরকত যে বিল্ডিংয়ে থাকে সেটা এখন আর বসবাসযোগ্য নয়, তাই এখন বরকত তার বাবা মায়ের সাথে থাকবে। বরকতকে বাসায় ড্রপ করে কিছুক্ষণ তাদের সাথে থেকে নীরব রওনা হল তার নিজের বাসার উদ্দেশ্য। বাসায় পৌঁছে যেই না গাড়ি থেকে নামবে অমনি নীরবের প্রমিতির সাথে থাকা ব্যাগের কথা মনে হল। সেই গাড়ির পেছনে থেকে ব্যাগটা বের করল। কালো রঙের, মিডিয়াম সাইজের ব্যাগ। নীরব সেটা হাতে নিল, কিন্তু বাসার ভেতর ঢুকল না। ব্যাগটা হাতে নিয়ে ছাদে গেল। এখনা থেকে যদি প্রমিতির পরিচয় পায়, এর আগে একজন বিশেষজ্ঞর সাথে কথা বলে প্রমিতির চিকিৎসা শুরু করতে হবে। রাফসার বিকেল পর্যন্ত ঢাকা মেডিকেলেই থাকল। তার কোনো ফ্যামিলি নেই। এত বড় শহরে যেখানে প্রায় 2 কোটি মানুষের বসবাস, সেখানে সেই বুঝি একমাত্র প্রাণী যার কোনো আপনজন নেই। বড্ড আপনজনহীনতায় ভুগছে সে। না, একটু ভুল বলল, ছিল একজন কেউ। তাকে আপন ভাবত না, বরং নিজের শরীরের একটা অংশ ভেবে বসেছিল। কিন্তু সে আর নেই। রাফসার ভেবেছিল ও চলে গেলে আর বুঝি বাঁচবে না সে। কিন্তু এ ধারণা ভুল। ঠিকই তো 3 বছর তার চেহারা না দেখে দিব্যি দিন চলে যাচ্ছে রাফসারের। রাফসার আশেপাশে তাকাল। বরকত সাহেব কি তবে অতসীর কথা বলছিল? অতসী তো এই মেডিকেলেই পড়ে। না পড়ত, এখন পড়া শেষ। রাফসার খবর পেয়েছে যে অতসী এখানেই চাকরি পেয়েছে। কিন্তু যদি আসলেই মেয়েটা অতসী হয়ে থাকে তবে আর কেন দেখা দিল না সে?
রাফসার একটা দীর্ঘ শ্বাস ফেলল। সেই উঠে দাঁড়াল। মনস্থির করল যে একবার হলেও অতসীকে খুঁজে দেখবে। যদি না পায় তবে উড়াল দিবে। আর খুঁজে পেলেও যে কাছে গিয়ে ধরা দিবে এমনটা মোটেও না, বরং দূর থেকে একবার দেখেই সরে আসবে। আচ্ছা, অতসী কি এখনো লিপস্টিকের উপর ভেসলিন লাগায়? চুলগুলো কি আজও ঝুটি করে ডান পাশের ঘাড়ের ছেড়ে রাখে? চশমা পরে? আচ্ছা, ওর কি চশমার পাওয়ার বেড়েছে? ডান চোখে তো মাইনাস ছিল। এখন কি অবস্থা কে জানে? রাফসার ধীর পায়ে ওয়ার্ডের বাইরে গেল। অনেক মানুষের ভিড়, যে যার মতো ব্যস্ত। রোগীর চেয়ে রোগীর সাথে আসা লোকেদের ভিড় বেশি। রাফসার এই হাসপাতালের রোগীদের দেখে কিছুটা জেলাস ফিল করছে। সে দেখতে পেল একটা মেয়ে অসুস্থ। তাকে তার মা আদর করে খাওয়াচ্ছে। আর মেয়েটার বাবা পাশেই বসে মেয়েকে পাখা বাতাস করছে। রাফসার সেদিকটায় খানিকক্ষণ চেয়ে থেকে অতসীকে খুঁজতে বের হল। ওয়ার্ড হতে কলিডোরে এসেই সে বুঝতে পারল কত বড় বোকার মতো কাজ করেছে। এত বড় হাসপাতাল, এত এত ওয়ার্ড, কেবিন, রুম, যার কোনো হিসাব নেই। আবার কত তলা বিল্ডিং তা জানে না রাফসার। হতাশার একটা ছোট দীর্ঘশ্বাস ফেলল সে। সরকারি হাসপাতাল। রিসিপশনে জিজ্ঞাসা করে খুব একটা লাভ হবে না বুঝি? তাও রিসিপশন গেল রাফসার। সেখান থেকে খবর পেল দাওয়াতশির ডিউটি টাইম মাত্র শেষ হয়েছে। রাফসার সময় দেখল 5:30 বাজে। সে হাসপাতালের গেটের সামনে দাঁড়িয়ে একটা সিগারেট ধরাল। অতসীর সাথে পরিচয়টা খুব সাদামাটা ভাবেই হয়েছিল। ফ্লেক্সিলোড করতে অতসী গিয়েছিল দোকানে। সেই দোকানের সামনে রাফসার দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। রাফসার নতুন এসেছে এলাকায়। অতসী তাকে দেখে দোকানদারকে শুনিয়ে শুনিয়ে বলে, আজকাল বখাটেদের সংখ্যা বেড়ে গেছে। দোকানের সামনে মেয়েদের নাম্বার শোনার জন্য ওত পেতে দাঁড়িয়ে থাকে। আপনি এক কাজ করেন, রবির একটা কার্ড দেন। এ কথাগুলো রাফসারের কান অবধি যায়। এত লজ্জা লাগতে লাগে তার। লজ্জায় কান থেকে ধোঁয়া বের হতে লাগে তার। আর সিগারেট খাওয়ায় মন দিতে পারে না সে। ওখানেই সিগারেটের আগুন নিভিয়ে চলে আসে। পরে জানতে পারে রাফসার যে সাবলেটে উঠেছে সেই বাসার মালিকের একমাত্র কন্যা হল অতসী। কিন্তু তাও কিভাবে যেন তাদের মধ্যে প্রেমের সূচনা ঘটে যায়। এটার জন্য অবশ্য রাফসারের চেহারা দায়ী। সে কিছুটা বাংলা চলচ্চিত্রের নামকরা গায়ক তাহসানের মতো দেখতে। তখনকার দিনে তাহসান ছিল আইকনিক ক্যারেক্টার। তার জন্য হাজার হাজার মেয়ে পাগল। অতসীও ছিল তার মধ্যে একজন। অতসী প্রায়ই আক্ষেপ করে বলতো, মিথিলার জায়গায় যদি আমি হতাম। রাফসারের সিগারেটের টান দেওয়া থেমে গেল। সে তার চোখের সামনে অতসীকে দেখতে পেল। সিঁড়ি থেকে নামছে, হাতে এপ্রন, চোখে চশমা পরা। কিন্তু আজকে চুলগুলো ছেড়ে দেওয়া। আগে তো চুল ছেড়ে দিত না। ইদানিং দেয় নাকি ছেড়ে? নাকি আজকেই দিয়েছে? রাফসার আস্তে করে সরে এল, যেন তাকে অতসী দেখতে না পায়। ঢাকা মেডিকেলের গেটের সামনেও রোগী বসা থাকে। মানুষের গিজগিজ গেটের সামনেও। তবুও একটা পিলারের পেছনে দাঁড়িয়ে গেল রাফসার। মাথাটা হালকা ঝুঁকিয়ে অতসীকে দেখতে লাগল। কাউকে ফোন লাগাচ্ছে অতসী। রাফসার তাকিয়ে আছে অতসীর দিকে। খুব করে গিয়ে অতসীর সামনে ধরা খেতে চাচ্ছে সে, কিন্তু পারছে না। পা দুটি যেন আসর হয়ে গেছে। গাড়ি চলে আসল। অতসী গাড়িতে ঢুকে পড়ে। রাফসার তাকে ডাকতে গিয়েও ডাকল না। থ মেরে দাঁড়িয়ে রইল সেখানেই। অতসী আর তার প্রেম ভালোই চলছিল। কিন্তু বিপত্তি ঘটে যখন অতসীর বাবা এটা জানতে পারে।
অতসীর বাবা কিছুতেই রাফসার আর অতসীর সম্পর্ক মেনে নিবে না। এরই মধ্যে অতসী ঢাকা মেডিকেলে চান্স পেল। এই কারণে অতসীর বাবা আরও উঠে পড়ে গেলে যায় রাফসারের পেছনে। তার ঢাকা মেডিকেল পড়ুয়া মেয়ে কেন একটা সামান্য ফায়ার ব্রিগেডে জব করা ছেলের সাথে প্রেম করবে? উনি অতসীকে অনেক বুঝিয়েছিল, কিন্তু সম্ভবত অতসী বুঝতে নারাজ ছিল। তাই তো রাফসারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয় যে রাফসার আরও 2টা মেয়ের সাথে প্রেম করে। ব্যাস, অতসী তাকে এবার ভুল বুঝল। ভাবল রাফসার তাকে ঠকাচ্ছে, কিন্তু এর পেছনের ষড়যন্ত্রটা আর দেখল না। অতসীর বাবাও তাকে তাদের বাসা থেকে বের করে দেয়। উনি রাফসারের কাছ থেকে ওয়াদা করিয়েছিলেন, যার দরুন রাফসার আজকে আর অতসীর এত কাছে থেকেও সামনে গেল না। জীবনে মাত্র 2বার শপথ নিয়েছে সে। প্রথম শপথ ছিল নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও বিপদে পড়া মানুষকে বাঁচাবে, আর দ্বিতীয় শপথ হল অতসীর সামনে আর কোনো দিন আসবে না। 2টি ওয়াদাই সে রেখেছে আর ভবিষ্যতে রাখবে। রাফসার সিগারেটে টান মারল এবং ধোয়ার দিকে তাকিয়ে রইল আর মনে মনে বল, চেহারা তাহসানের মতো দেখতে হলেও ভাগ্যটাও কিছুটা একই রকম। দুজনই প্রিয়তমা হারিয়েছি। রাফসার মনে মনে বলতে লাগে, প্রতিটা দিনই তোমায় দেখার ইচ্ছেটাকে পুড়িয়ে মারি। প্রতিটা দিন তোমার প্রতি ভালোবাসাগুলোকে বহুদূর পাঠানোর প্রয়াস করি। আচ্ছা, ভালোবাসা কি কেবল কি প্রতারক? উত্তর জানা নেই তার। নীরব প্রায় আধ ঘন্টা ধরে প্রমিতির জিনিসপত্রগুলো দেখল। সে যা বুঝল তা হল প্রমিতির বাবা তাকে খুব খুব ভালোবাসে, আর প্রমিতির মা নেই এটা বুঝতে পেরেছে নীরব। প্রমিতির বাবা কি তার মেয়েকে খুঁজছেন না? খুঁজতে পারে। নীরব ফোন লাগালো তার এক পরিচিত নিউরোলজিস্টকে। উনাকে প্রমিতির ব্যাপারে সব বললেন। উনি কিছুক্ষণ চুপ থেকে বলতে লাগলেন, এমন হতে পারে, সম্ভাবনা আছে, কিন্তু খুব রেয়ার। নীরব বলে উঠে, তাহলে ও ভাষা কিভাবে বুঝতে পারল? আর খাবারের স্বাদ এসব কিভাবে বুঝে ফেলে? হ্যাঁ, উত্তর দিচ্ছি। ব্রেইনের সব স্নায়ু একই কাজ করে না। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন স্নায়ু দায়ী। সহজভাবে বলি? বলেন। ভাষা আর স্মৃতি এক স্তরে থাকে না। মানুষের বেইস মেমোরি লোপ পায় না কোনো দিন। বেইস মেমোরি হল জন্মের পর থেকে 4 বছর অবধি যা ঘটে। তাই ভাষা, খাবারের স্বাদ, হাঁটা চলা এগুলো কোনো দিন ভুলবে না কেউ। অনেকে এটাকে গ্রে ম্যাটার মেমোরি বলে। আর এবার সায়েন্টিফিক ভাবি বলি, মানুষ স্মৃতিশক্তি হারালে তার কগনিটিভ, মোটর স্কিল, অ্যাকোয়ার্ড ফাংশন লস করে, যা পুরোপুরি ব্রেইনের লিম্বিক সিস্টেমের সাথে সম্পর্কিত। মাতৃভাষা কোনো অ্যাকোয়ার্ড নলেজ না, তাই ভুলে না। কিন্তু স্মৃতিশক্তি হারালে মানুষ সব ভুলে যায়, এটা সঠিক না। তবে কিছু সিরিয়াস রেয়ার কেসে ঘটতে পারে। আমি এমন কোনো কেস পাইনি এখনো। ও আচ্ছা, ধন্যবাদ। রাখি তাহলে। ওকে। নীরব চিন্তায় পড়ে গেল, প্রমিতি কি তার সাথে ছলনা করছে? প্রমিতিকে যে সে ভালোবেসে ফেলেছে, এখন তাকে ছাড়া থাকা যে বড্ড কঠিন। নীরব আকাশের দিকে তাকাল। আকাশ দেখলেই তার মন মুহূর্তের জন্য ভালো হয়ে যায়, কিছু সময়ের জন্য সব চিন্তার অবসান ঘটে। এদিকে পুলিশ স্টেশনে ধোলাই খেল রোহান। ধানমন্ডি ফ্রেন্ডের ম্যাচে উঠেছে সে। তার বন্ধু আরিফ নাকি বিকেল হলে মেয়েদের ইপটিজিং করে, তাই আজকে তাকেও সঙ্গে নিয়ে গেল। রোহান অবশ্য ইন্টারেস্টেড ছিল, তাই রাজি হয়ে যায়, যার ফলে মিলল পুলিশের লাথি। আরিফের অবস্থা ভালো না, তাই দ্রুত হাসপাতালে নিল। ধানমন্ডির আশেপাশের হাসপাতালেই নিল। নীরব ব্যাগটা হাতে নিয়ে বাসায় যাওয়ার প্রস্তুতি নিল। বাসায় গিয়ে বেল বাজাল। 5 মিনিটের মধ্যে প্রমিতি এসে গেট খুলে দিল।
প্রমিতিকে দেখে মুচকি হাসল নীরব। প্রমিতিও বিনিময়ে একটা হাসি উপহার দিল নীরবকে। নীরব এক পলক প্রমিতির দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থেকে ভেতরে ঢুকল। নিজের রুমে গিয়ে একটা আলমারিতে রাখল। তারপর ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেল। এদিকে প্রমিতি গুটি গুটি পায়ে নীরবের রুমে এসে আলমারির সামনে চুপচাপ দাঁড়িয়ে রইল। নীরব যখন তখন বের হয়ে যেতে পারে। প্রমিতির মনে অস্থিরতা বিরাজ করছে। সেই শাড়ির আঁচল হাত দিয়ে মোচড়াতে লাগে। হুট করে পেছনে থেকে কারো স্পর্শ পেয়ে কেঁপে উঠে প্রমিতি। নীরব প্রমিতির কানের কাছে ফিসফিস করে বলে, কি ব্যাপার? আলমারির সামনে কি করছো? হুম। নীরবের মুখের গরম বাতাস কানে লাগতেই প্রমিতি ঘামতে শুরু করল। সে আমতা আমতা করে বলে, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। নীরব প্রমিতির কোমরটা আরেকটু শক্ত করে চেপে ধরে বলে, তাহলে তোতলাচ্ছে কেন? আমার কাছ থেকে কি কিছু লুকাচ্ছ? প্রমিতি ঘাবড়ে গেল। সে বলল, না তো। প্রমিতিকে নিজের দিকে ঘুরিয়ে নীরব তার দুই হাত ধরে এবং চোখে চোখ রেখে বলে, আই লাভ ইউ প্রমিতি। প্রমিতি চমকে উঠে। তার বুকের ভেতর অজস্র হাতুড়ি একসাথে পেটাচ্ছে বুঝি কেউ। প্রমিতি একটা ঢোক গিলে। সে কিছু না বলে নীরবের দিক থেকে চোখ ফিরিয়ে চোখের দৃষ্টি নিচু করে ফেলে। নীরব প্রমিতির মুখটা উঁচু করে তার চোখে চোখ রেখে বলে, যারা কিছু লুকায় তারা চোখে চোখ রাখতে পারে না। তুমি তো কিছু লুকাচ্ছ না। তাহলে কেন চোখের দৃষ্টি সরিয়ে নিচ্ছ? প্রমিতি মৃদু হাসল, কিন্তু মুখে কিছু বলল না। নীরব হালকা করে প্রমিতির কপালে ভালোবাসার স্পর্শ একে দিল এবং আস্তে করে বলে, আমার জন্য এক কাপ চা আনো। আচ্ছা বলে প্রমিতি রান্নাঘরে চলে যায়। প্রমিতি নীরবের রুম থেকে বের হয়ে যেন হাফ ছেড়ে বাঁচল। সে কোনো মতো চুলোয় গরম পানি করতে দিল, কিন্তু কিছুতেই কোনো দিকে তার মন বসছে না। কানে শুধু নীরবের বলা একটা কথাই ভাসছে, আমার থেকে কিছু লুকাচ্ছ না তো? প্রমিতির হাত কাঁপতে লাগল। এদিকে পানি গরম হয়ে গেছে। সে দ্রুত হাঁড়ি থেকে পানি কাপে ছাড়তে গিয়ে গরম পানি নিজের হাতে ফেলে দিল এবং ও মাগো বলে চেঁচিয়ে উঠে। তার চেঁচানোর আওয়াজে নীরব বের হয়ে এলো এবং প্রমিতির হাত দেখে হতভম্ব হয়ে গেল। সে দ্রুত প্রমিতিকে রুমে নিয়ে আসল এবং সোফায় বসিয়ে দিল। নীরব কিছুটা রাগান্বিত স্বরে বলে, সাবধানে কাজ করবে না? যদি চা বানাতে না পারো তাইলে করতে না। সিম্পল। দেখি হাত দাও, আমি মলম লাগিয়ে দিচ্ছি। প্রমিতি হাত বাড়িয়ে দিল। নীরব কিছুটা হেসে বলে, টিভি সিনেমার নায়িকার মতো ঢং শুরু করবে না তো আবার? না, একদমই না। তুমি লাগিয়ে দাও। নীরব প্রমিতির হাতে মলম লাগিয়ে তার পাশে বসল এবং নরম সুরে বলে, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? প্রমিতি কাপা কণ্ঠে বলে, না তো। আমার কেন কোনো সমস্যা হবে? তাহলে কাঁপছ কেন? প্রমিতি এবার নীরবের দিকে তাকাল। নীরবের চোখে সন্দেহ, সেই সাথে প্রশ্নও রয়েছে। প্রমিতি কিছু বলতে পারল না, তাই চুপ রইল। নীরব কিছুটা প্রমিতির দিকে ঝুঁকে বলে, তুমি কিন্তু এখনো একবারও বলনি যে আমাকে ভালোবাসো। তাহলে কি আমি মেনে নিব দ্যাট ইউ ডোন্ট লাভ মি? প্রমিতি আরেক দফা কেঁপে উঠল। নীরব প্রমিতির দুই কাঁধ শক্ত করে চেপে ধরে বলে, কি হলো উত্তর দাও না। প্রমিতির ঠোঁট কাঁপতে লাগল। বিড়বিড় করে কিছু বলছে যা মোটেও ধ্বনি হিসেবে বাইরে বেরুচ্ছে না, তাই নীরব ও শুনতে পেল না। সে প্রমিতির আরেকটু নিবিড়ে গিয়ে শক্ত করে প্রমিতিকে জড়িয়ে ধরে। আর এদিকে প্রমিতির বুকে জলোচ্ছ্বাস বয়ে যাচ্ছে।
নীরব প্রমিতির দিকে ঝুঁকে আসতেই প্রমিতি বিছানায় ঠপ করে পড়ে গেল। এতে প্রমিতির চুল কাঁধ থেকে সরে গেল। নীরবের দৃষ্টি সেদিকে। নীরব প্রমিতির কাঁধে হাত দিতেই প্রমিতি একটু কোকিয়ে ওঠে। নীরব কঠিন গলায় বলে, এই মার্কটা কিসের? প্রমিতি চমকে গিয়ে উঠে বসল। নীরব আবারও প্রশ্ন করে, এটা কিভাবে হয়েছে? মনে হচ্ছে ছ্যাঁকা লাগছে, কিন্তু কিভাবে? প্রমিতি আস্তে করে বলে, জানি না তো। নীরব ভ্রু কুঁচকে কিছুক্ষণ প্রমিতির দিকে তাকিয়ে রইল। এরপর প্রমিতির হাত ধরে দিল এক টান, যার ফলে প্রমিতি সোজা নীরবের বুকে আছড়ে পড়ল। প্রমিতি নীরবকে জড়িয়ে ধরে বলে, আমার মনের ঘরটা বড্ড অন্ধকার ছিল। আমার মনের সেই কুঠুরিটা তুমি আলোকিত করে দিয়েছ। আজ আমি কেবল তোমার জন্য মনের ঘরটায় মরিচবাতির আলোয় লাল সবুজের স্বপ্ন বুনছি। আমাকে কখনো একা ছেড়ে যেও না নীরব। তুমি ছেড়ে চলে গেলে আমার মনের ঘরটার সব আলো নিভে যাবে আবারও। নীরব প্রমিতিকে শক্ত করে ধরে দুষ্টমি করে বলে, কেন? আমি কি কারেন্ট নাকি? এ কথা শুনে প্রমিতি হেসে দিল। লীনা বরকতকে স্যুপ খাওয়ালো। বরকত বেশ মজা করে স্যুপ খাচ্ছে আর বলছে, খুব মজা হয়েছে খেতে। লীনা হালকা হেসে বলে, থ্যাঙ্কস। আর একটু দিব? আছে আরও? হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো আছে। বরকত স্যুপের বাটি এগিয়ে দিয়ে বলে, তাহলে আরেকটু দাও। লীনা বাটি নিয়ে গেল। কিছুক্ষণ পর গরম গরম স্যুপ আর অন্থন আনল। বরকত অন্থন হাতে নিয়ে বলে, তুমি অন্থনও বানাতে পারো? লীনা এক গাল হেসে বলে, চাইনিজ সব আইটেম বানাতে পারি আমি। বরকত অন্থনে কামড় বসিয়ে দিল এবং বলল, ফার্স্ট ক্লাস হয়েছে। তারপর খেতে খেতে বলে, আর কি কি বানাতে পারে আমার বউ শুনি একটু? লীনা বলল, শুধু চাইনিজ আইটেমই পারি। বিফ সিজলিং বানাতে পারো? লীনা বলে, হ্যাঁ পারি। আমাকে বানায় খাওয়াতে পারবে? অবশ্যই। বরকত স্যুপের মধ্যে অন্থন ডুবিয়ে নিয়ে অন্থনটা ভিজিয়ে নিয়ে খেতে লাগল। লীনা কিছুটা সময় বরকতের দিকে চেয়ে থেকে বলে, তোমার সাথে অনেক মিসবিহেভ করেছি তাই না? বরকত খাওয়া থামিয়ে দিয়ে বলে, না, মোটেও না। বরকত, আমি তো জানি কেমন বিহেভ করতাম তোমার সাথে, আমাকে ক্ষমা করা তোমার ঠিক হয়নি। বরকত খাওয়া প্লেট সরিয়ে রেখে লীনার কাছে গিয়ে লীনাকে শক্ত করে চেপে ধরে বলে, পাগল নাকি তুমি? আর আমার সাথে রাগ করবা না তো কার সাথে করবা শুনি? লীনা কেঁদে দিল। তাকে কাঁদতে দেখে বরকত বিচকিত হয়ে বলে, প্লিজ লীনা কেঁদো না। লীনা কাঁদতে কাঁদতে বলে, আমি ক্ষমার অযোগ্য বরকত। আচ্ছা, একটা কাজ করলে আমি তোমাকে মাফ করে দিব, করবে কি সেই কাজটা? লীনা কান্না থামিয়ে বলে, কোনো কাজ? বাবাকে এখনই ফোন করে তার কাছে ক্ষমা চাও। লীনা নিষ্পলকভাবে বরকতের দিকে তাকাল। বরকত হালকা হেসে দিল এবং বলল, আমি জানি বিয়ের পর তুমি বাবার সাথে ঠিকমতো কথা বল না, ওনার উপর রেগে আছো। কল হিম। লীনা দ্রুত তার বাবাকে কল লাগালো এবং ক্ষমা চাইল। তার বাবা তো অবাক। লীনার বাবা জানেই না লীনার সাথে কত বড় দুর্ঘটনা ঘটতে চলেছিল। উনি নির্দ্বিধায় মেয়েকে ক্ষমা করে দেয়। এবার বরকত বলল, যেহেতু বাবা ক্ষমা করেছে তাই আমার ক্ষমা না করার কোনো কারণ নেই। এ কথা শুনে লীনা বরকতের বুকে মাথা রেখে বলে, আমি সত্যি কোনো পুণ্য কাজ করেছিলাম তাই তো তোমাকে লাইফ পার্টনার হিসেবে পেয়েছি, থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ। বরকত এবার বলে উঠে, তোমাকে আমি নিজের স্ত্রী হিসেবে পেয়েছে অজীবন আল্লাহর উপর কৃতজ্ঞ। রোহান আর আরিফ পপুলারে অ্যাডমিট হয়েছিল কালকে রাতে। আজকে সকালে রিলিজ পেয়েছে।
রোহান ক্যাশ কাউন্টারে টাকা দিচ্ছে, এদিকে আরিফ বলেই যাচ্ছে, এরা মানুষ নাকি ডাকাত, এত টাকা বিল নেয়। রোহান বিল মিটালো, এমন সময় পাশ থেকে এক নারী কণ্ঠে শুনতে পেল, কেউ নীরব চৌধুরীর নাম নিচ্ছে। এই নাম আগেও শুনেছে সে। তাই পেছনে ঘুরল। এক লেডি ডাক্তার একজন ওয়ার্ড বয়ের সাথে কথা বলছে। উনি বলছে, নীরব চৌধুরীর ওয়াইফ প্রমিতি কিছুদিন আগে এখানে অ্যাডমিট হয়েছিল, অ্যাক্সিডেন্ট কেস। প্রমিতি নাম শুনে রোহান আর এক দণ্ড না থেমে ডাক্তারটার কাছে গেল এবং বলল, ম্যাডাম একটু শুনবেন। লেডি ডাক্তারটা বলল, জি বলেন। আপনি মাত্র প্রমিতির নাম নিয়েছেন? হু, কেন? রোহান ফোন থেকে প্রমিতির ছবি বের করে দিয়ে বলে, ওই কথা বলছিলেন। লেডি ডাক্তারটা বলল, হ্যাঁ, ওনারই তো প্রমিতি। রোহান যেন চাঁদ হাতে পেল। সে দ্রুত ডাক্তারের কাছ থেকে নীরবের বাসার অ্যাড্রেস নিল। তারপর ছুট লাগালো নীরবের বাসার দিকে। রাফসার মহাখালী ফ্লাইওভারের সামনে দাঁড়িয়ে আছে। রাস্তা ক্রস করে 10 মিনিট হাঁটলেই তার বাসা। সে দাঁড়িয়ে সিগারেটটা শেষ করে নিল। তারপর পাশের দোকানে গিয়ে বলে, এক হালি ডিম দেন তো। আর কত করে? বিক্রেতা বলল, 40 টাকা। রাফসার বলে, সবখানে তো 30 করে, তোমার এইখানে দাম বেশি কেন? এইটুকু বলেই থেমে গেল সে কি ভুল দেখছে? অতসী এখানে কেন? আর এটা কি অতসী নাকি তার ভ্রম? সে হ্যাবলার মতো চেয়ে রইল। তার মনে হচ্ছে সে ভুল দেখছে। বিক্রেতা বলল, স্যার 35 করে দেন। রাফসারের ঘোর কাটল। সে মৃদু সুরে বলে, দাও। ডিম হাতে নিয়ে রাফসার হাঁটা ধরল। ইদানিং তার কি যেন একটা সমস্যা হয়েছে, যেখানে সেখানে অতসীকে কল্পনা করে, ভয়ে সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে না। তার সমস্যা শুনলে ডিরেক্ট পাগল ভাববে। রাফসার তার বাসার সামনে আসল। হুট করে কেউ তার ডিমগুলোর ব্যাগ ধরে দিল টান, যার ফলে ডিম 4টে ভেঙে গেল। রাফসার হতভম্ব হয়ে পেছনে তাকিয়ে বিষম গেল। বিড়বিড় করে বলে, অতসী। অতসী বলে উঠে, কেমন আছো? রাফসারের পিপাসা পেয়ে গেল। সে মনে মনে বলে, আজকেই ডাক্তার দেখাতে হবে। এই বিড়বিড় করে কি বলছো? রাফসার অতসীর দিকে তাকিয়ে বলে, তুমি বাস্তবে আছো নাকি আমার কল্পনা? কল্পনা কেন হতে যাব? বলে রাফসারের হাতে অনেক জোরে চিমটি বসিয়ে দিল। রাফসার আহ করে উঠে। অতসী হিহি করে হেসে বলে, তুমি নাকি অনেক ব্রেভ। এই তার নমুনা? রাফসার কিছু বলল না। অতসী বলল, আমাকে দেখে পিলারের পেছনে লুকালে কেন? ভয় পাও আমাকে? বড্ড। এই ভয়ের সাথেই বাকিটা জীবন থাকতে হবে, রাজি? 1000 বার। একবার হলেই হবে। বেল বাজার শব্দে প্রমিতি উঠে গিয়ে গেট খুলতেই থমকে গেল। তার হাত পা জমে বরফ হতে লাগল। প্রমিতি মেরে দাঁড়িয়ে রইল। কোনো কথা বলতে পারছে না। বাসায় সবাই আছে। বরকত রাও ঘুরতে এসেছে কিছুক্ষণ আগে। প্রমিতিকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে নীরব তার কাছে যায়। সে শুনতে পায়, প্রমিতি আস্তে করে বলছে, রোহান এখানে কি করছে? নীরব ভ্রু কুঁচকে প্রমিতির দিকে তাকালো, তারপর গেটের দিকে তাকাতেই তার মাথা গরম হয়ে গেল। সে ধমক দিয়ে বলে, এই ছেলে তুই এখানে কেন? রোহান জোর গলায় বলে, আমি রোহান, প্রমিতির হবু বর। এ কথা শুনেই প্রমিতি ভয় পেছাতে লাগে। রোহানের নীরবের বাসায় ঢুকবে তার আগেই নীরব রোহানের কলার ধরে ফেলে আর বলে, ও আমার বউ। ওকে, জাস্ট গেট আউট। রোহান বলে, না, প্রমিতির সাথে আমার বিয়ে হওয়ার কথা। ওকে আমার হাতে তুলে দেন।
এ কথা শুনে নীরব অনেক রেগে যায় এবং কড়া চোখে প্রমিতির দিকে তাকাল। প্রমিতি ভয় গড়গড় করে বলে, আমি রোহানকে বিয়ে করতে চাইনি, ও জোর করে বিয়ে করতে চায় আমাকে। নীরব আর কিছু না শুনে রোহানকে বাসা থেকে বের করে দেয় এবং ফিরে এসেই প্রমিতির গালে অনেক জোরে একটা থাপ্পড় বসায় এবং চিৎকার চেঁচামেচি শুরু করে প্রমিতির সাথে। নীরবের কণ্ঠ শুনে সবাই বেরিয়ে আসে। বরকত ও আসে সবার সাথে। নীরব ভীষণ রেগে গিয়ে বলে, হাউ ডেয়ার ইউ, ইউ চিট অন মি, আমাকে মিথ্যা বলেছে তুমি? এত সাহস তোমার? প্রমিতি কিছুই বলছে না, জাস্ট কেঁদেই চলেছে। বরকত প্রমিতির কাছে গিয়ে বলে, ওকে এসব আমিই করতে বলেছি, স্মৃতি শক্তি হারানোর নাটক করতে আমি বলেছি ওকে। নীরব হোয়াট? হুম। নীরব আরও রেগে গিয়ে বলে, তোরা দুইজনই আমার চোখের সামন থেকে দূর হ। কান্নারত অবস্থায় প্রমিতিকে নিয়ে বের হল বরকত। বাসার কেউ কিছু বুঝতে পারছে না। নীরব তার রুমে গিয়ে গেট লাগিয়ে দিল এবং আশেপাশে যা পাচ্ছে তাই ভাঙচুর করছে। এদিকে সন্ধ্যা হয়ে আসছে। প্রমিতি আর বরকত নীরবের বাসার সামনের ব্রেঞ্চে বসে আছে। প্রমিতি কান্না করতে লাগল এবং বলল, আমি আগেই বলেছিলাম মিথ্যা অভিনয় না করি, এখন দেখলেন ও আমাকে ভুল বুঝল। আই লস্ট হিম ফর ফরএভার। আরে রিল্যাক্স, আর 10 মিনিট ওয়েট করো, ও নিজে তোমার কাছে আসবে। প্রমিতি কান্না করেই যাচ্ছে। হুট করে দেখতে পেল রাস্তার শেষ মোড়ে নীরব দাঁড়িয়ে আছে। প্রমিতি চোখের পানি মুছে ঠিকভাবে তাকাল। সত্যি এটা নীরব। সে দেখতে পেল নীরব এক প্রকার দৌড়ে তার কাছে আসছে। নীরবও আসতে দেখে বরকত অন্যদিকে সরে গেল। নীরব হাঁপাতে হাঁপাতে প্রমিতির কাছে এসে কোনো রকম বলে, তুমি আকবর করিমের মেয়ে? প্রমিতি কান্না করতে করতে বলে, হু, কিন্তু কি হয়েছে? নীরব বিজয়ের হাসি হেসে বলে, তোমার বাবা আর আমার বাবা বন্ধু ছিল। আকবর আঙ্কেল আমাদের অনেক বড় একটা উপকার করেছিল। তোমার সৎ মা কি খুব অত্যাচার করত তোমাকে? হু, এসব কে বলল আপনাকে? বরকত মেসেজ দিয়েছে আমাকে একটু আগে। আই এম সরি প্রমিতি। প্রমিতি বলল, সরি তো আমার বলা উচিত। আপনাকে মিথ্যা বলে বিয়ে করেছি। নীরব প্রমিতির মুখে আঙুল দিয়ে বলে ওঠে, যে হৃদয় তুমি নেই, ভেবে নিও সে হৃদয় আমার না। যে চোখে তোমার প্রতিচ্ছবি নেই, ভেবে নিও সেই চোখজোড়া আমার না। যে নিঃশ্বাসে তুমি নেই, ভেবে নিও সেই প্রশ্বাস আমার না। তুমিহীনা এই আমি, কল্পনাতীত। যে আষাঢ়ে তুমি নেই, সে আষাঢ়ের বৃষ্টির ফোঁটা যেন আমার গা না ভেজায়। যে বসন্তে তুমি নেই, সে বসন্তের ফুলের সুবাস যেন আমার গায়ে না মাখে। যে শহরে তুমি নেই, সে শহরের সড়কবাতির হলদে আলো যেন আমায় না ছোঁয়ে। যে হৃদয় তুমি নেই, সে হৃদয় যেন আমার না হয়। কারণটা অতি তুচ্ছ এবং ন্যূনতম। তাও জানিয়ে রাখি, কারণটা হল, তুই আমর সুরঞ্জনা। নূর। সমাপ্ত।